শিক্ষার্থী বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ জামাল, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের লেকচার নাম্বার 8 এবং চ্যাপ্টার নাম্বার 7। ওকে, চলো আমরা ক্লাসে প্রবেশ করি সময় আর নষ্ট না করে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি সবাই মেনে চলছো। সো ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ ন্যাশনাল ইউনিভার্সিটি arrangement for the honors students, basically first year, and this is the course Principles of Accounting, lecture number 8, chapter number 7. আজকে আমরা দেখব সপ্তম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ, যেটা নাম। তো বেসিক্যালি নগদ নিয়ন্ত্রণ নাম হলো, এখানে আমরা দেখবো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো দেখি এই অধ্যায়ে কি কি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে নগদ তহবিল নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে তোমার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যাংক সংক্রান্ত লেনদেন, আমরা ব্যাংকের সাথে যে ট্রানজাকশনটা করি, কিভাবে করি, কোন পন্থায় করি, কোন নিয়মে করি সেটা, এবং ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ে। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। তো চলো দেখা যাক নগদ তহবিল। আগে আমরা বলি নগদ তহবিল কাকে বলে। নগদ তো আমরা জানি ক্যাশ টাকা, কিন্তু ক্যাশ টাকা বলতে শুধুমাত্র ক্যাশ টাকা না। হিসাব বিজ্ঞানের ভাষায় এই নগদ তহবিলের একটা ডেফিনিশন রয়েছে, একটা তোমার সংজ্ঞা রয়েছে। তো নগদ তহবিল বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, যে তরল সম্পদ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যে দেনা পাওনা নিষ্পত্তি করি অথবা তোমার পণ্য আদান প্রদান করি, এই যে আদান প্রদান করি সেটার বিনিময়ের মাধ্যম হিসেবে যে তরল সম্পদটা ব্যবহার করা হয় এবং যার মাধ্যমে প্রতিষ্ঠানের দায় মেটানো হয়, দায় দেনা মেটানোর কাজে যে জিনিসটাকে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল হচ্ছে প্রতিষ্ঠানের সবচেয়ে লিকুইড বা তরল একটা সম্পদ। কাইসো ওয়েগেন্ড এন্ড কিমেলের উনারা বলছেন, কাইসো ওয়েগেন্ড এন্ড কিমেল উনাদের মতে, ক্যাশ ইজ দ্য রিসোর্সেস দ্যাট কনসিস্ট অফ কয়েন্স, কারেন্সি, চেক, মানি অর্ডার এন্ড মানি অন হ্যান্ড অর ডিপোজিট ইন ব্যাংক। ঠিক আছে, এই কটা জিনিস। তাহলে কয়েন অর্থাৎ তোমার ধাতব মুদ্রা, কারেন্সি টাকার মুদ্রা বা কাগজি মুদ্রা, চেক, মানি অর্ডার, তারপরে হাতে নগদ টাকা অথবা ব্যাংকে যে জমানো টাকা আছে, সবগুলোকেই ওয়েগেন, কাইসন, কিমেন উনারা বলছেন যে সবগুলি হচ্ছে নগদ তহবিল। ঠিক আছে, তার মানে যে সম্পদের মধ্যে ধাতব মুদ্রা, কাগজি টাকা, চেক, মানি অর্ডার এবং হাতে জমা টাকা অথবা ব্যাংকে জমা টাকা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে, তাকে বলা হচ্ছে নগদ। ওকে, নগদ তহবিল। এখন আমরা একটু দেখে নেই এই নগদ তহবিল সম্পর্কে। হিসাব বিজ্ঞানের আদর্শ মান 7 এর 6 অনুচ্ছেদ অনুযায়ী ওইখানেও বলা হয়েছে যে আমরা তো নগদ, ব্যাংকের টাকাও কিন্তু নগদ বললাম। তো এই ব্যাংকের টাকা যে নগদ বলেছি, ওয়েগেন, কাইসন, কিমেল শুধু বলেছেন তা না, আমাদের হিসাব বিজ্ঞানের মান রয়েছে, হিসাব বিজ্ঞান মান 7 এর 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দেখো, হাতে নগদ এবং ব্যাংকে গচ্ছিত অর্থকে নগদ বলা হয়। অর্থাৎ হাতে নগদ টাকাও নগদ এবং ব্যাংকে গচ্ছিত টাকা থাকেও নগদ হিসেবে বিবেচনা করা হয়। এটা হচ্ছে নগদ তহবিল। আরেকটা টার্মস রয়েছে, সেটা হচ্ছে নগদ সমতুল্য। অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে আসে যে নগদ সমতুল্য বলতে কি বোঝায়, দুটো উদাহরণ দাও। নগদ সমতুল্য, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই ক্যাশ ইকুইভ্যালেন্টটা কিসের, চলো আমরা একটু দেখে নিই। খুবই স্বল্প মেয়াদি মানে অল্প মেয়াদের বলতে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে এবং সর্বোচ্চ 3 মাস হতে পারে। এই খুবই স্বল্প মেয়াদি ও তরল বিনিয়োগ এবং যা পূর্ব নির্ধারিত নগদ টাকায় ভাঙানো যায়, যা এমন একটা বিনিয়োগ যে বিনিয়োগটা আমরা পূর্ব নির্ধারিত অ্যামাউন্টে ভাঙাতে পারি। যেমন মনে করো তোমরা কমার্শিয়াল পেপারের নাম শুনেছো, বাণিজ্যিক পত্র, তোমরা যারা ফিনান্স করেছো, ফিনান্সে একটা নাম আছে কমার্শিয়াল পেপার। হ্যাঁ, এই কমার্শিয়াল পেপার বা বাণিজ্য পত্র এটা এরকম হয় যে মনে করো 1 লক্ষ টাকা গায়ে লেখা আছে একটা কমার্শিয়াল পেপার, মেয়াদ 90 দিন। ওকে, আর এটা ধরো তুমি কিনলা হচ্ছে 97,000 টাকা, 1 লক্ষ টাকার ইয়েটা তুমি কিনলা 97,000 টাকা। কিন্তু এই যে 97,000 টাকা কিনলা, তুমি কিন্তু নিশ্চিত জানো যে আমি এটা 90 দিন পর, আজ থেকে 90 দিন পর ঠিক 1 লক্ষ টাকা ভাঙাতে পারবো। তাহলে এই যে কমার্শিয়াল পেপার কিনছো 3 মাস মেয়াদি বা 60 দিন মেয়াদি, এটা হচ্ছে তোমার জন্য নগদ সমতুল্য। অর্থাৎ নগদের মতো ব্যবহার করতে পারবা না, বিনিময়ের মাধ্যম হিসেবে কমার্শিয়াল পেপারকে দিতে পারবা না যে ভাই পণ্য দেন, কমার্শিয়াল পেপার নেন, সেটা নগদের মতো ব্যবহার করতে পারবে না, কিন্তু নগদের সমতুল্য। কেন? কারণ খুব অল্প দিনের মধ্যে আমার এই কাগজটা টাকায় পরিণত হবে এবং কত অ্যামাউন্টে পরিণত হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত, 1 লক্ষ টাকায় রূপান্তরিত হবে। তো এরকম যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে নগদ সমতুল্য। সো
এবং পরিবর্তনের ঝুঁকি নেই এবং তরল সম্পদকে নগদ সমতুল্য বলা হয়। যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তুমি ভাঙাতে পারবা, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ভাঙাতে পারবা, সর্বোচ্চ 90 দিনের মধ্যে, এবং কোনো ঝুঁকি নেই। ঝুঁকি মানে যে তোমার এটা বাজার মূল্য হ্রাস বৃদ্ধি হইতে পারে, আমি কি এটা কি শেয়ারের মতো নাকি শেয়ারের দাম বাড়তে পারে কমতে পারে, শেয়ার না, শেয়ারের বিনিয়োগ না, ওটা বাড়তে পারে কমতে পারে। কিন্তু কমার্শিয়াল পেপার যে কোম্পানি তোমার কাছে বিক্রি করেছে সেই কোম্পানি তোমার কাছ থেকে হয়তো 1 লক্ষ টাকা কিনে নিবে, মানে গায়ে লেখা মূল্যে। সো ওটাকে বলা হয় নগদ সমতুল্য। ওয়েগান, কাইসলো এবং কিমেল আবার বলছেন ক্যাশ ইকুইভ্যালেন্স ইজ হাইলি লিকুইড, একদম তরল, কিন্তু নগদের মতো তরল না, তবে হাইলি লিকুইড ইনভেস্টমেন্ট উইথ ম্যাচুরিটিজ অফ 3 মান্থ অর লেস। ওই যে উইথ এ ম্যাচুরিটি অফ 3 মান্থ অর লেস, অর্থাৎ 3 মাসের মধ্যে অথবা 3 মাসের কম সময়ের মধ্যে এটা নগদ টাকায় রূপান্তরিত হয়ে যাবে, ম্যাচিউর হয়ে যাবে। when purchase, যখন কিনবো তখন থেকে। that can be converted to a specific amount of cash, এবং যেটা কিনেছি সেটা একদম কত টাকায় আমি ক্যাশ করতে পারবো সেটা উল্লেখ করা থাকে। অর্থাৎ যে তরল সম্পদ যা ক্রয়ের পর হতে 3 মাস বা তার কম সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থে রূপান্তরিত হয় তাকে নগদ সমতুল্য বলা হয়। উদাহরণস্বরূপ কমার্শিয়াল পেপার, ট্রেজারি বিল, শর্ট টার্ম গভর্নমেন্ট বন্ড, সরকারি ঋণপত্র, তবে স্বল্পমেয়াদী গভর্নমেন্ট ঋণপত্র, কারণ গভর্নমেন্ট ঋণপত্র সেটাও নিশ্চিত, কোনো ঝুঁকি নাই, যত টাকা কিনবা একেবারে অ্যামাউন্ট উল্লেখ থাকবে, সেই পরিমাণ টাকা তুমি ডাকঘরে বা যে কোনো ব্যাংকে গিয়ে, সরকারি ব্যাংকে গিয়ে ভাঙায় নিতে পারো। তাহলে এগুলো হচ্ছে তোমার ক্যাশ ইকুইভ্যালেন্ট। অল্প দিনের মধ্যে ক্যাশে রূপান্তর করা যাবে, নির্দিষ্ট অ্যামাউন্টে রূপান্তর করা যাবে, নির্দিষ্ট সময়ের মধ্যে রূপান্তর করা যাবে, এবং কোনো ঝুঁকি নেই, কিন্তু নগদের মতো ব্যবহার করা যাবে না আপাতত, কিছুদিন পরে। এটা হচ্ছে তোমার নগদ সমতুল্য। এখন আমরা জানবো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি। দেখো, একটা প্রতিষ্ঠানে তরল সম্পদ যেমন আছে, নগদ আছে। নগদ যে তরল সম্পদ এটা খুব ঝুঁকিপূর্ণ। কেন প্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ? কারণ ক্যাশ যেখানে থাকে সেখানে চুরি, জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকে, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, আত্মসাৎ হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলোর জন্য একটা আভ্যন্তরীণ ব্যবস্থা এমন ভাবে থাকতে হবে যেন এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই চুরি, জালিয়াতিটা রোধ করা সম্ভব হয়। শুধুমাত্র তরল সম্পত্তি নয়, আরো যে অন্যান্য সম্পত্তিগুলো রয়েছে, স্থায়ী সম্পত্তিগুলো কারবারে রয়েছে, যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর জন্য অপব্যবহার না হয়, এগুলো ঠেকানোর জন্য একটা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হয়। তাহলে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি দেখো, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস, যেটা সংক্ষেপে বলা হয় ICAEW, অর্থাৎ দ্য ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মতে ব্যবসায়িক কার্যকলাপ সুশৃঙ্খলভাবে সম্পাদন, কারবারের সম্পত্তিগুলোর সংরক্ষণ, স্থায়ী হোক আর তরল সম্পত্তি হোক, এই সম্পত্তিগুলোর সংরক্ষণ এবং লিপিবদ্ধ হিসাবপত্র ও অন্যান্য নথিপত্রের সঠিকতা ও নির্ভরযোগ্যতা যথাসম্ভব সুনিশ্চিত করা। অর্থাৎ তোমার যে অ্যাকাউন্টিং এর যে হিসাবপত্রের ব্যবস্থা রয়েছে, হিসাবপত্রে যে তথ্যগুলো দেয়া হবে, নথিপত্র যেগুলো দেয়া হবে, সেগুলোর উপরে নির্ভরশীলতা, মানে নির্ভরযোগ্যতা, বিশেষ করে রিলায়েবিলিটি সুনিশ্চিত করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে আর্থিক ও অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন তাকে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলা হয়। সকল সম্পদের সংরক্ষণ, এরপরে ব্যবসায়িক কার্যকলাপকে সুশৃঙ্খলভাবে সম্পাদন করা, এবং তোমার যে অ্যাকাউন্টিং এর যে তথ্যগুলো আছে, তথ্যগুলো বা যে কাগজপত্র বা প্রমাণপত্রগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর উপরে নির্ভরযোগ্যতা স্থাপনের জন্য ব্যবস্থাপনা যে সমস্ত পদ্ধতিগুলো বা ব্যবস্থা গ্রহণ করেন তাকে বলা হয় আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো যে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, তুমি ধরো বললা যে যখনই কোনো টাকা খরচের জন্য টাকা দেয়া হবে ক্যাশিয়ারের দ্বারা, ক্যাশিয়ার দিবে, ওকে। কিন্তু এই ক্যাশিয়ার যে দিবে সে আবার একটা কাগজের মধ্যে প্রমাণপত্র রেখে টাকাটা দিবে, এবং সেই সাথে অ্যাকাউন্টেন্ট থাকবে আরেকজন, অন্যজন রেকর্ড করবে। টাকা দিবে একজন, রেকর্ড করবে আরেকজন, আবার এই খরচের অনুমোদন দিবে আরেকজন। 3 জন ব্যক্তি, মানে একটা খরচের পেছনে 3 জনের হাত থাকবে। তখন হবে কি, অটোমেটিক্যালি চুরি, জালিয়াতিটা রোধ হয়ে যাবে। অর্থাৎ 3 জনের মধ্যে যদি যে কোনো একজন কোন রকম অসৎ উপায় অবলম্বন করতে চায়ও, বাকি 2টা জায়গায় কিন্তু অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে। ঠিক আছে, এমনি ভাবে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা করা যাতে করে অটোমেটিক্যালি চুরি, জালিয়াতিটা ওই ব্যবস্থাপনার মাধ্যমেই রোধ করা হয়ে যায়। যেমন ধরো স্থায়ী সম্পত্তি যেগুলো আছে, এগুলো সংরক্ষণের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একটা নীতি নির্ধারণ করা যায়। ব্যবস্থাপনা বলে দিয়েছে স্থায়ী সম্পত্তি যেগুলো আছে 5 বছরের অধিক যেগুলো যাবে বা 2 বছরের বেশি যেগুলো যাবে, সেগুলোর জন্য ইন্স্যুরেন্স করতে হবে, বীমা করতে হবে, এবং বীমা যথাযথ নিয়ম অনুযায়ী করতে হবে। সেই সাথে এই সম্পত্তিগুলোর আশেপাশে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবে, বা এই যে যন্ত্রের ব্যবস্থা গ্রহণ করে, এগুলো হচ্ছে তোমার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সম্পদগুলোকে রক্ষা করার জন্য। হোক সেটা তরল সম্পদ, হোক সেটা নগদ, হোক সেটা চেক, হোক সেটা স্থায়ী সম্পদ। ঠিক আছে,
এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের সংজ্ঞা প্রসঙ্গে জ্যাক্স 4 প্রকার কাজের কথা বলেছে। 4 প্রকার কাজ। কোন কাজগুলো আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে পড়ে? 1, হিসাব ও অন্যান্য গাণিতিক ও পরিসংখ্যানজনিত সমস্ত তথ্যকে অধিকতর বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা। অর্থাৎ যখনই বলবে যে কোনো একটা, এই যে এত টাকা খরচ হয়েছে, এই এত টাকা খরচ হয়েছে, এটার একটা অধিকতর বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। কিভাবে? এর এগেইনস্টে প্রমাণপত্র থাকতে হবে, যেমন ডেবিট ভাউচার হোক, ক্রেডিট ভাউচার হোক, ডেবিট মেমো হোক, ক্রেডিট মেমো হোক, ক্যাশ মেমো হোক, হ্যাঁ, যাই বলবে না কিনা সেটার উপরে এগেইনস্টে পর্যাপ্ত পরিমাণ প্রমাণপত্র থাকতে হবে। ঠিক আছে? কারবারের সকল সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও সমস্ত ধরনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে সেগুলোকে বাঁচানো, এটা একটা কাজ। একটু আগে আমি যেটা বললাম যে ইন্স্যুরেন্স করা, অথবা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা করা, অথবা মানে যেমন ক্ষতি করতে পারে এরকম কোনো ব্যবস্থা দূরে সরিয়ে রাখা সম্পত্তির কাছ থেকে, এরকম। আর পরিচালকগণ কর্তৃক গৃহীত সমস্ত নীতি মেনে চলতে উৎসাহ প্রদান করা। কর্মী যারা আছে তারা পরিচালনা যে নীতি নিয়েছে সেই নীতি অনুযায়ী যেন কাজ করে উৎসাহ প্রদান করবে, তাহলেই হবে তখন আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সুনিশ্চিত হবে। সেই সাথে যন্ত্রপাতি ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা। এই 4টি কথা বলেছেন আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ ব্যবস্থার সংজ্ঞা প্রসঙ্গে এই জ্যাক্স 4 ধরনের কাজের কথা বলেছেন। এখন এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপাদানগুলো কি কি? উপাদানগুলো সম্পর্কে ওই যে সেই ICAUW, ওটার একটা কাউন্সিল আছে, ওই কাউন্সিল বলছে যে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধানত 3টা উপাদান রয়েছে। 3টা উপাদান নিশ্চিত করতে হবে। কর্মচারীদের মধ্যে কার্য বন্টনের সুস্পষ্ট নির্দেশনা সহ সাংগঠনিক পরিকল্পনা। অর্থাৎ কর্মচারীদের মধ্যে কাজ বন্টন করে দিতে হবে, তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিতে হবে। কে কোন কাজ করবে, ক্যাশিয়ার কি কাজ করবে এবং তার দায়িত্ব কতটুকু, তার কর্তব্য কতটুকু, তার ক্ষমতা কতটুকু। ম্যানেজার কি কাজ করবে, তার দায়িত্ব কতটুকু, তার ক্ষমতা কতটুকু, সে অনুমোদন কতটুকু টাকা পর্যন্ত করতে পারবে, খরচের অনুমোদন কতটুকু দিতে পারবে। অ্যাকাউন্টেন্ট সাহেব সে কি কাজ করবে, তার দায়িত্ব কতটুকু স্পষ্টভাবে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে? তাতে করে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সুচারুরূপে হবে, কোনো ক্লেশ বাড়বে না, কোনো কাজ আটকে থাকবে না, চুরি জালিয়াতি হবে না। এরপরে আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা সহ লেনদেনের অনুমোদন লিপিবদ্ধকরণ ও সংরক্ষণ পদ্ধতি, এটা স্পেসিফিক করে দিবে যে কত টাকা খরচ পর্যন্ত কে অনুমোদন দিবে, এরপরে কোথায় গিয়ে রেকর্ড হবে, এই বিষয়গুলোকে সুনিশ্চিত করা। আভ্যন্তরীণ নিরীক্ষা সহ পরিচালনাগত তত্ত্বাবধান এবং সমালোচনা, এটা হচ্ছে তোমার আভ্যন্তরীণ নিরীক্ষা সহ পরিচালনাগত তত্ত্বাবধান। মাঝে মধ্যে ইন্টারনাল অডিট করবে, যে ধরো 6 মাস পরে বা 3 মাস পরে ইন্টারনাল অডিট করবে, আভ্যন্তরীণ নিরীক্ষা করবে যে এই 3 মাস পর্যন্ত যে কাজগুলো করা হয়েছে কোথাও গাফিলতি আছে কিনা, কোথাও ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কোথাও উইকনেস আছে কিনা, হ্যাঁ, সেগুলো খুঁজে বের করার জন্য নিজের কাজকে আবার নিজেই খোঁজ করে দেখবে, পোস্টমর্টেম করে দেখবে যে কোথাও ঘাটতি ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এবং নিজের সমালোচনা করা যে হ্যাঁ এই ব্যবস্থাটা নিয়েছিলাম এইভাবে, জিনিসটা ভালো হয়েছে, এই জিনিসটা ভালো হয়নি, এটাকে একটু চেঞ্জ করতে হবে, নিজের আত্মসমালোচনা করা। এইগুলি হচ্ছে তোমার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কিছু উপাদান, যেটা নিয়মিতভাবে করতে হবে। এখন এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের যে কথা বলছি, এর মধ্যে ব্যাংককে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। আমাদের নগদ যেটা আছে, ক্যাশ, নগদ যেটাকে আমরা বললাম, এই নগদকে বাঁচানোর জন্য, নগদকে চুরি জালিয়াতির হাত থেকে বাঁচানোর জন্য আমরা ব্যাংককে খুব ভালোভাবে একটা ব্যবহার করতে পারি। কারণ ব্যাংকে আমরা আমাদের যে নগদ আছে এই নগদের রক্ষক, সেফগার্ড, হ্যাঁ, রক্ষক, ক্লিয়ারিং হাউস, অর্থাৎ দেনাপাওনা নিষ্পত্তির জন্য চেক যেগুলো আমরা পাই সেই চেকগুলো টাকা কালেক্ট করা, আবার আমরা যে চেকগুলো দিচ্ছি সেই চেকগুলো টাকা পরিশোধ করে দেওয়া, যে ক্লিয়ারিং হাউস, এই ক্লিয়ারিং হাউসের কাজ করা, আমাদের অর্থকে নিরাপদ রাখা, এই সমস্ত কাজে আমরা ব্যাংকে ব্যবহার করতে পারি। ঠিক আছে? কিভাবে ব্যবহার করতে পারি? আমরা যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করব তখন ব্যাংক কি করবে, আমাদেরকে একটা স্বাক্ষর কার্ড দিবে। এই যে দেখো স্বাক্ষর কার্ড দিবে, এই স্বাক্ষর কার্ডে, সিগনেচার কার্ডে 3টা নমুনা স্বাক্ষর তোমাকে দিতে হবে। এই 3টা নমুনা স্বাক্ষর ওরা রেখে দিবে। এরপরে তোমাকে একটা দিবে চেকবুক। এই চেকবুকে ব্যাংকের নাম লেখা থাকবে, ব্রাঞ্চ লেখা থাকবে, সবকিছু ছাপানো থাকবে, তোমার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে, ইভেন তোমার নামও লেখা থাকবে, যারা যারা পরিচালনা করবে অ্যাকাউন্টটা তাদের নামও সব চেকবুকে ছাপানো থাকবে। শুধুমাত্র কত টাকা দিতে হবে, কে তুলছে, আমি নিজে তুলছি নাকি আমি কারোর নাম লিখে দিচ্ছি, কত টাকা, কে তুলছে, তারিখ, সিগনেচার, এই কয়টা জিনিস শুধুমাত্র লিখতে হবে। লিখে আমরা যদি এই চেকবুকটা দিয়ে দেই, এই চেকবুক মানে হচ্ছে একটা লিখিত অর্ডার ব্যাংকের প্রতি যে আপনি আমার পক্ষ হয়ে আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা অমুক ব্যক্তিকে দিয়ে দেন অথবা আমাকে দিয়ে দেন। ঠিক আছে? এরকম একটা চেকবুক সরবরাহ করবে। এরপরে ব্যাংক আবার একটা জমা রসিদ দিবে। এই জমা রসিদ হচ্ছে আমি যখন ক্যাশ টাকাটা জমা করতে যাব অথবা অন্য কারোর কাছ থেকে চেক পেয়েছি, সেই চেকটা আমার পক্ষে আদায় করা সম্ভব না। মনে করো যে আমার এটা আমরা আরো সামনে আলোচনা করবো, 10 জনের কাছ থেকে 10টা চেক পেয়েছি, একটা দিলকুশা, একটা তোমার হচ্ছে মতিঝিল, একটা হচ্ছে সেই বাংলা বাজার। আমি কি সারা দিন ধরে কি এই চেকগুলো টাকা কালেকশন করবো? আমার কোনো কাজ নেই। তাহলে কি করবো, আমরা আমার দায়িত্বটা ব্যাংকে দিয়ে দিব, ক্লিয়ারিং হাউস হিসেবে সে দায়িত্ব পালন করবে। তাহলে জমা রসিদের মাধ্যমে চেক হোক, ক্যাশ টাকা হোক, ব্যাংকে আমরা জমা দিয়ে দিব। এটার জন্য আমরা জমা রসিদ সে দিয়ে দিবে, এটা প্রমাণ থাকবে যে আমি টাকা জমা দিয়েছি, জমা রসিদের একটা প্রমাণ থাকবে, আমি টাকা তুলতে বলেছি, চেকের একটা লিখিত অর্ডার থাকবে, সবগুলো প্রমাণ থাকবে। এরপরে আবার এর ছাড়াও ব্যাংক তোমাকে কি করবে, 1 মাস পরে সাধারণত, তবে নির্দিষ্ট সময় পর পর, 1 সপ্তাহ পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, সাধারণত 1 মাস পর পর ব্যাংক কি করে,
তোমার অ্যাকাউন্টে কত টাকা সে তোমার কাছ থেকে জমা করেছে, তোমার অর্ডারে কত টাকা মানুষকে পরিশোধ করেছে, সমস্ত লেনদেনের একটা বিবরণ নিয়ে একটা কাগজ তোমাকে মাসে পাঠাবে, যেটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। ওই ব্যাংক বিবরণীর সাথে আবার ব্যাংক কি করবে, তোমাকে দুটো মেমোরেন্ডাম পাঠাবে, একটা হচ্ছে ডেবিট স্মারকলিপি, ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ক্রেডিট স্মারকলিপি, ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট স্মারকলিপিটা পাঠাবে যে কি কি কারণে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়েছে, কমানো হয়েছে। ব্যাংক যখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন দেখায় তখন তোমার অ্যাকাউন্টকে ডেবিট করে। আবার ব্যাংক যখন কোথাও থেকে টাকা পেয়ে তোমার আদেশে টাকা কালেকশন করে বা তোমার চেকের টাকা কালেকশন করে যখন ব্যাংকে জমা করে তখন তোমার অ্যাকাউন্টে সে করে ক্রেডিট। তাহলে এই যে বিভিন্ন ডেবিট এবং ক্রেডিট গুলো করে, এগুলোর জন্য আবার সে কিছু মেমোরেন্ডাম লেখে যে ক্রেডিট গুলোর জন্য এইভাবে ক্রেডিট হয়েছে, ডেবিট এইভাবে হয়েছে। এগুলো আবার তোমাকে ব্যাংক বিবরণীর সাথে করে পাঠিয়ে দেয়। তুমি আবার কি করতে পারো, চেক করার জন্য একটা ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারো। কিভাবে? এই ব্যাংক সমন্বয় বিবরণীটা করার জন্য তোমাকে দেখতে হবে যে নগদান বহি এবং পাস বহি কি। আমরা প্রতিষ্ঠান এই নগদ যত নগদ লেনদেন গুলো হয়, এই নগদ লেনদেন গুলো লিপিবদ্ধ করার জন্য যে বইটা ব্যবহার করি সেই বইটার নাম হচ্ছে নগদান বহি। এক ঘরে নগদান বহি, দুই ঘরে নগদান বহি, তিন ঘরে নগদান বহি, বহু ঘরে নগদান বহিটা আমরা করেছি নগদান বহি। ওই নগদান বহিতে একটা কলাম থাকে ব্যাংকের কলাম। তো ব্যাংকের সাথে যে লেনদেন গুলো করি, ব্যাংকে টাকা জমা দিলে নগদান বহির ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখি, আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে নগদান বহির ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখি, তাই না? তাই নগদান বহিতে কিন্তু আমরা হিসাব রাখি যে আমরা কত টাকা ব্যাংকে জমা দিলাম, কত টাকা ব্যাংক থেকে তুললাম, আমাদের কাছে একটা হিসাব আছে। আবার ব্যাংক কি করবে, ব্যাংকও একটা ব্যাংক বিবরণী পাঠাবে যে তার সাথে তার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে, কত টাকা ব্যালেন্স সেটা পাঠাবে। তো এখন আমরা কি করব, ব্যাংক সমন্বয় বিবরণী করব। কেন করব? অনেক সময় হয় কি, ব্যাংকের যে স্টেটমেন্টটা পাঠায় যেটাকে পাসবুক বলা হয়, ব্যাংকের আমরা যেমন নগদান বই রাখি, ব্যাংক যেটা রাখে সেটার নাম হচ্ছে পাসবুক। তো পাসবুকে একটা ব্যালেন্স পাঠায় যে আপনার 30 জুন তারিখে আপনার ব্যালেন্স হচ্ছে এত টাকা, অথবা 31 ডিসেম্বর তারিখে আমাদের কাছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 1,10,000 টাকা। আমি আবার দেখবো আমার যে ক্যাশবুক আছে, ক্যাশবুকের ডেবিট ক্রেডিট সিডিবিডি করে ব্যাংক অ্যাকাউন্টে দেখবো কত রাখছে। মনে করো আমার অ্যাকাউন্টে আমার নগদান বই হিসেবে মধ্যে বলছে 1,50,000 টাকা, আর ব্যাংক স্টেটমেন্ট বলছে 1 লক্ষ টাকা। তাহলে দুটো টাকা গরমিল হয়ে গেল। তখন আমরা কি করবো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো, করে দেখবো যে আসলে টাকাটা আসলে কত আছে আমার ব্যাংকে, হ্যাঁ, এই মুহূর্তে। তো এই যে এই ব্যাংকে আমরা ব্যবহার করতে পারি আমার নগদ টাকার রক্ষক হিসেবে, ক্লিয়ারিং হাউস হিসেবে, এবং সমস্ত প্রমাণপত্রগুলোকে একসাথে করে আবার আমরা নগদের সাথে ব্যাংকের সাথে একটা সমন্বয় করতে পারি, যেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখে নগদান বহির উদ্বৃত্ত যেটা আমরা রাখছি এবং পাস বহির উদ্বৃত্ত যেটা ব্যাংক আমাদেরকে পাঠিয়েছে, এই দুটো উদ্বৃত্তকে যে উদ্বৃত্তের মধ্যে যে গরমিল থাকে, এই গরমিল গুলোকে ঠিক করার জন্য, সমন্বয় করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী কারা প্রস্তুত করে? প্রতিষ্ঠান প্রস্তুত করে, ব্যাংক কিন্তু না। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণী করে না, প্রতিষ্ঠান যাদের অ্যাকাউন্ট আছে, গ্রাহক, তারা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে। এখন আমরা দেখব যে এই যে একটা নির্দিষ্ট তারিখে আমি বললাম যে নগদান বহির উদ্বৃত্ত এবং পাস বহির উদ্বৃত্ত গরমিল হতে পারে, কি কি কারণে গরমিল হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে তুমি নরমালি চিন্তা করো, 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, জাবেদা দিলে তুমি কি দিবা? 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, ব্যাংকে টাকা বেড়েছে, ব্যাংক ডেবিট, আর নগদ টাকা চলে গিয়েছে নগদান ক্রেডিট। এটা হচ্ছে নরমাল এন্ট্রি, জাবেদা। আর যদি এটা নগদান বইতে রেকর্ড করি তাহলে কোথায় রেকর্ড করব? নগদান বইতে রেকর্ড করব, আমরা চিন্তা করব যে ব্যাংকে টাকা বেড়েছে, ব্যাংকে টাকা পাঠিয়েছে, ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে নগদান বহির ডেবিট দিকে ব্যাংকের কলামে টাকা বসাবো আর বিবরণ ঘরে লিখবো নগদান। এটা কিন্তু কন্ট্রাইন্টে, তোমরা জানো। আমি জানতে চাচ্ছি যে যখন ব্যাংকে টাকা জমা দিব তখন ব্যাংক অ্যাকাউন্টকে আমরা কি করছি, জাবেদাও করছি ব্যাংকে ডেবিট, অথবা নগদান বহিতেও যখন রেকর্ড করছি ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখছি। এক কথায় বলতে গেলে যখন আমরা ব্যাংকে টাকা জমা দিই তখন আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্টে করি ডেবিট। ব্যাংক যখন আমাদের কাছ থেকে টাকা পেলো তখন ব্যাংক কি করে, ব্যাংক তো ক্যাশ পেয়েছে, ব্যাংক বলবে নগদান ডেবিট, আর আমাদের কাছ থেকে টাকা পেয়েছে, গ্রাহকের কাছ থেকে টাকা পেয়েছে, আমার অ্যাকাউন্টে করবে ক্রেডিট। তাহলে 10,000 টাকা আমি ব্যাংকে জমা দিচ্ছি, সেটা নগদান বহিতে করা হচ্ছে ডেবিট, আর এই 10,000 টাকায় আমার অ্যাকাউন্টে জমা করছে, কিন্তু পাস বই কি করছে, সেটাকে ক্রেডিট। ঠিক আছে, তার মানে পাস বই যখন ক্রেডিট করছে তার মানে জমা করছে, আর উল্টোটা ডেবিট যখন করছে তার মানে উত্তোলন দেখাচ্ছে। একইভাবে নগদান বই কি করে, নগদান বই যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন করে ব্যাংকের ডেবিট, আর যখন ব্যাংক থেকে টাকা তুলে ভাবে যে ব্যাংক থেকে টাকা কমে গিয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে করে ক্রেডিট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা যে নগদান বই ব্যাংকে ডেবিট করা মানে ব্যাংকে টাকা জমা করা হয়েছে, ব্যাংকে ক্রেডিট করা মানে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু পাস বই অনুযায়ী উল্টা, পাস বই অনুযায়ী ক্রেডিট করা মানে জমা করা, আর ডেবিট করা মানে উত্তোলন করা। এখন একটা নির্দিষ্ট তারিখে এই নগদান বহির উদ্বৃত্ত এবং পাস বহির উদ্বৃত্তের একটা গরমিল দেখা যায়। তুমি বলবে কেন গরমিল দেখা দিবে, আমি যখন টাকা জমা দিচ্ছি আমি ডেবিট করছি, ব্যাংক যখন নিচ্ছে ব্যাংক ক্রেডিট করছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর ডেবিট ক্রেডিট দুজন রেকর্ড করছে, ডেবিট ক্রেডিট সমান হওয়ার কথা, তাহলে গরমিল কেন হবে? হ্যাঁ, 7টা কারণে গরমিল হয়, মোটামুটি 7টা কারণ। কারণগুলো একটু দেখে নাও। এই কারণগুলো বুঝতে পারলে তুমি সহজে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবে। প্রথমটা হচ্ছে বকেয়া চেক সমূহ, আউটস্ট্যান্ডিং চেক। এই বকেয়া চেক কাকে বলে? প্রতিষ্ঠান ওদের চেকবুক দিয়েছিল ব্যাংক, তো
প্রতিষ্ঠানের কাছে একটা চেকবুক আছে, এই চেকবুকে ধরো লিখে দিল যে 10,000 টাকা অমুক ব্যক্তিকে দিয়ে দেন, চেক লিখে পাঠিয়ে দিল। যখন চেক লিখে পাঠায়, দেখো তো তোমরা যখন করেছিলে নগদান বই, বলো যে মিস্টার এক্স কে 10,000 টাকার একটি চেক প্রদান করা হলো, আমরা কোথায় লিখতাম? নগদান বহির ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে। কেন? ভাবতাম যে চেক দিয়েছে মানে ব্যাংক থেকে টাকা কমে গিয়েছে। তো যে তারিখে আমরা চেক ইস্যু করি সেই তারিখে কিন্তু তোমার নগদান বহিতে টাকা কমিয়ে দিই, কিন্তু ব্যাংকে ওই তারিখেই কমায়? উত্তর হচ্ছে না। ব্যাংকের কাছে যখন এই ব্যক্তি যাকে চেক দিলাম সে যখন চেকটা নিয়ে ব্যাংকে যাবে, তখন ব্যাংক জানতে পারবে ও আমার গ্রাহক 10,000 টাকার একটা চেক দিয়েছে, তখন সে চেকটা নিবে, ওই গ্রাহককে 10,000 টাকা দিবে। এখন এই গ্রাহক যদি আজকেই না যায়, 1 মাস পরে যায়, 1 মাস পর্যন্ত ব্যাংক জানবে না যে আমি আমার গ্রাহককে 10,000 টাকা চেক দিয়েছি, এবং সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমাবেও না। কেন কমাবে? কারণ তার কাছে তো চেক পৌঁছা নাই। তাহলে এই ধরনের চেককে বলা হয় বকেয়া চেক, মানে চেক ইস্যু করেছি কিন্তু ব্যাংক এখনো উপস্থাপন করা হয়নি, তাই ব্যাংক এখনো শোধ করেনি, তাহলে এই চেকটা বকেয়া আছে, এই চেকের টাকাটা এখনো শোধ করা হয়নি। এই বকেয়া চেক যেটা আছে, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপিত হয়নি, এই ধরনের ঘটনার জন্য কি হয় দেখো, আমরা নগদান বহিতে যেহেতু আমরা চেক ইস্যু করেছি, আমরা আগে জানি নগদান বহিতে কি করি? মাইনাস করে দিই, টাকা কমিয়ে দিই, মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিই, নগদান বহিতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিই। কিন্তু যেহেতু ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি, এটা পাস বই এটার জন্য কিছুই করেনি, ফলে নগদান বহি এই লেনদেনের জন্য কমে আছে, কিন্তু পাস বই বেড়ে আছে, হয়ে গেল 10,000 টাকা। আবার ধরো মধ্যবর্তী সময়কালীন আমানত, অথবা এটাকে বলে ডিপোজিট ইন ট্রানজিট, এটাকে সহজ বাংলায় বলে চেক জমা দেওয়া হয়েছে আদায়ের জন্য কিন্তু ব্যাংক এখন আদায় করতে পারেনি। মনে করো আমাকে কোন একজন ব্যক্তি চেক দিয়েছে, ক্যাশ টাকা না দিয়ে চেক দিয়েছে। এখন এই চেকটি তো আর আমি গিয়ে ক্যাশ করতে পারবো না, একটু আগে বললাম যে আমার তো কাজ আছে, আমি তো আর চেক ক্যাশ কালেক্ট করবো না, আমি আমার ব্যাংকারকে দিয়ে দিলাম, ব্যাংকারকে বললাম যে টাকাটা কালেক্ট করে আমার অ্যাকাউন্টে জমা করে দেন। এই যে আমার ব্যাংকারকে দিলাম, যখনই আমি চেক আদায়ের জন্য ব্যাংকে পাঠাই, তখন আমি কি করি? যেহেতু আমি নগদান বহি ব্যাংকে পাঠিয়েছি, আমি সাথে সাথে যেহেতু ব্যাংকে পাঠিয়েছি, তাহলে আমি ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখি, অর্থাৎ ব্যাংকে যোগ করে দিই। চেক আদায়ের জন্য ব্যাংকে পাঠিয়েছে, নগদান বহিতে যোগ করে দিয়েছে, কিন্তু ব্যাংক এই চেকটা নিয়ে আমার কাছ থেকে যেদিন নিয়েছে সেদিনই আমার অ্যাকাউন্টে টাকা যোগ করবে না। সে কি করবে? এই চেকটা যে ব্যক্তি ইস্যু করেছে তার অ্যাকাউন্টে যাবে, তার অ্যাকাউন্ট থেকে টাকা কালেক্ট করবে, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউসে বসে টাকাটা কালেক্ট করবে, এরপরে পেয়ে গেলে টাকা তারপরে আমার অ্যাকাউন্টে যোগ করবে। কিন্তু যদি কোনো কারণে যে ব্যক্তি আমাকে চেক ইস্যু করেছে ওর অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু চেক কালেক্ট করতে পারো না, যোগও করতে পারবে না। যদি চেকে কোনো রকমের তারিখের গন্ডগোল থাকে, যদি সিগনেচারের গন্ডমিল থাকে ইত্যাদি যদি থাকে, তাও কিন্তু সে টাকা কালেক্ট করতে পারবে না, যোগও করতে পারবে না। তাহলে এই চেকটা যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক টাকা যোগ করবে না। তাহলে তোমার ডিপোজিট ইন ট্রানজিট আদায়ের জন্য যে চেকটা জমা দিয়েছি সেটা নগদান বহিতে সাথে সাথে যোগ করা হয়েছে, কিন্তু পাস বহিতে এখনো যোগ করা হয়নি, প্রক্রিয়াধীন আছে। তাহলে পাস বহিতে কিছু লেখা নেই, কিন্তু নগদান বহিতে যোগ করা আছে, তার মানে নগদান বই বেড়ে আছে, পাস বই কমে আছে। আবার ব্যাংক মারফত আদায়, ব্যাংক অনেক সময় তোমার পক্ষ হয়ে প্রাপ্য বিলের টাকা, প্রাপ্য নোটের টাকা, হ্যাঁ, এগুলি তুমি আগেই দিয়ে দাও, পাঠিয়ে দাও, যে ম্যাচুরিটি হলে টাকাটা কালেকশন করে নিবো। যখন ম্যাচুরিটি হয় ব্যাংক কালেক্ট করে কি করে? যদি ব্যাংক কালেক্ট করেছে, কালেক্ট করে সে আমার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেয় পাস বইতে। কিন্তু আমি হয়তো জানি না, ধরো 27 তারিখে করেছে, আমি 27 তারিখে জানি না, কখন জানলাম? 30 তারিখে যখন ব্যাংক একটা বিবরণী পাঠিয়েছে, ওই বিবরণীতে দেখছি যে হ্যাঁ একটা টাকা যোগ করা আছে নোটসের নামে, তখন আমি বুঝলাম যে ও আচ্ছা ব্যাংক যোগ করেছে, তখন আমি নগদান বইতে করি। কিন্তু তার আগ পর্যন্ত নগদান বইতে কিছুই করে না, পাস বইতে যোগ করা হয়েছে, তাহলে পাস বই বেড়ে গেল, নগদান বই কমে গেল। একইভাবে ব্যাংক যদি আমার পক্ষে কোনো টাকা শোধ করে, মনে করো যে গ্যাস বিলের টাকা, আমি আগে বলে দিচ্ছি যে গ্যাস বিল যা আসবে দিয়ে দেবে, বিদ্যুৎ বিল যা আসবে দিয়ে দিবেন, অথবা প্রদেয় বিল যতগুলো আসবে আমার নামে সেগুলো আপনি দিয়ে দেবেন, ব্যাংকে নির্দেশ দেওয়া আছে। তাহলে ব্যাংক কি করবে? অটোমেটিক্যালি সেগুলো যাবে এবং শোধ করে দিবে, শোধ করে সাথে সাথে ব্যাংক মাইনাস করে দিবে। আমি যখন ব্যাংক বিবরণী পাবো তখন দেখবো যে এই খাতে টাকাটা মাইনাস করেছে। অথবা ধরো ব্যাংক জমাতিরিক্ত সুদ যখন কাটে, ব্যাংক জমাতিরিক্ত সুদ কাটে, তো কাটলে আমাকে বলবেন যে ভাই কাটলাম, কিন্তু সে হিসাব অনুযায়ী যা কাটার কেটে নেবে, কেটে নিয়ে আমাকে মাস শেষে বলবে যে এই খাতে তার টাকাটা কেটেছে। তাহলে ব্যাংক যখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখলো, মাইনাস করে ফেলেছে, কিন্তু নগদান বই জানেও না, রেকর্ডও করে নেই, তাহলে এখন ব্যাংক কমে আছে আর নগদান বই বেড়ে আছে। আবার ব্যাংক ভুল করতে পারে, ভুল করে টাকাটা বাড়তিও করতে পারে, আবার বেশিও লিখতে পারে, কমও লিখতে পারে, বাড়িয়েও দিতে পারে, কমিয়ে দিতে পারে, ব্যাংক ভুল করেছে। নগদান বইও ভুল করতে পারে, নগদান বই ভুল করে টাকা বেশি বা কম দিতে পারে। আরেকটা হচ্ছে এনএসএস চেক, এটাকে বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড চেক, বাংলায় বলা হয় অপর্যাপ্ত তহবিল চেক, এখানে লেখা আছে কম তহবিল চেক, এনএসএফ চেক। এই চেক কোনটা? কোন একজন ব্যক্তি আমাকে চেক দিয়েছে, আমি আদায়ের জন্য ব্যাংকে পাঠিয়েছি এবং নগদান বহিতে যোগ করেছি, কিন্তু ব্যাংক এটা আদায় করতে গিয়ে দেখলো যে চেকে কোনো একটা গন্ডগোল আছে, অথবা যে ব্যক্তি আমাকে চেক দিয়েছে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সেটা টাকাটা আদায় করতে পারলো না, এনে চেকের পেছনে আমাকে লিখে দেবে এনএসএফ, মানে এই চেকের টাকাটা আর জীবনেও আদায় হবে না, কারণ এই চেক বাতিল, তহবিল নেই। তাইলে আমি যে চেকটা আদায়ের জন্য জমা দিয়েছিলাম নগদান বইতে যোগ করেছি, কিন্তু ব্যাংক এখনো যোগ করে নাই, ভবিষ্যতে যোগ করতে পারবো না, চেকটা বাতিল। তাহলে এখন কি করতে হবে? নগদান বইকে বাদ দিয়ে দিতে হবে। তো যাই হোক, এনএসএফ চেক মানে হচ্ছে জমাকৃত চেক আদায় হয়নি, অর্থাৎ এটাও নগদান বইতে যোগ করা আছে।
এই সমস্ত কারণে, এই 7টা কারণে নগদান বই এবং পাস বইয়ের উদ্ধৃতির গড়মিল হয়। এখন এই গড়মিলগুলোকে ঠিক করার জন্য আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে। এই ব্যাংক সমন্বয় বিবরণী করার 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে একক ব্যালেন্স পদ্ধতি, একটা নগদান বইয়ের যে সংশোধন পদ্ধতি, আর একটা হচ্ছে উভয় যে সংশোধন পদ্ধতি। একক ব্যালেন্স পদ্ধতি মানে হচ্ছে তোমার কাছে বই আছে 2টা, নগদান বই, পাস বই। যে কোনো একটা বইয়ের ব্যালেন্স তোমাকে দিয়ে দিবে, দিয়ে গড়মিলের যে 7টা কারণ বললাম এগুলোর অনেকগুলো কারণ তোমাকে বলে দিবে। তোমাকে কি করতে হবে, ওই একটা বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করতে হবে, গড়মিলের কারণগুলো এই একটা বইয়ের ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস করে অপর বইতে কি ব্যালেন্স আছে সেটা বের করতে হবে। যেমন ধর তোমাকে যদি বলে নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে দিলাম, এই নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করবা, এর সাথে প্লাস মাইনাস করবা, পরে পাস বইয়ের কত টাকা ব্যালেন্স আছে সেটা নির্ণয় করবা। অথবা পাস বইয়ের ব্যালেন্স দিয়ে দিয়েছে, কতগুলো গড়মিলের কারণ দিয়েছে, তুমি পাস বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করবা, গড়মিলের কারণগুলো প্লাস মাইনাস করে নগদান বইয়ের ব্যালেন্স বের করবা। তাহলে একক ব্যালেন্স পদ্ধতি মানে হচ্ছে যে কোনো একটা ব্যালেন্স দিয়ে দিবে, ওটার সাথে প্লাস মাইনাস করে অপর বইয়ের ব্যালেন্সটা বের করতে হবে। নগদান বইয়ের যে সংশোধন পদ্ধতি মানে শুধুমাত্র নগদান বইয়ের জেরকে শোধ করব, মানে সংশোধন করব, পাস বইয়ের আমাদের আলোচ্য বিষয় নাই। আর এটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার, সেটা হচ্ছে উভয় যে সংশোধন পদ্ধতি। অর্থাৎ নগদান বইয়ের ব্যালেন্স দিয়েও অঙ্কটা শুরু করব, পাস বইয়ের ব্যালেন্স দিয়েও অঙ্কটা শুরু করব, যেটা যেখানে প্লাস মাইনাস হয় সেটার সাথে প্লাস মাইনাস করে কারেক্ট আসলে কত টাকা আমার আছে, কারেক্ট ব্যালেন্সটা, অর্থাৎ নগদান বই অনুযায়ী কারেক্ট ব্যালেন্সটাই বেরোবে, আর পাস বই অনুযায়ী কারেক্ট ব্যালেন্সটাই বেরোবে, একই আমার দুটোতে বেরোবে। ওটাকে বলা তোমার উভয় যে সংশোধন পদ্ধতি। অর্থাৎ নগদান বইকেও সংশোধন করছি, পাস বইকেও সংশোধন করছি। তো এখন এটা কিভাবে করে, এটা আমি যেহেতু 40 মিনিটের একটা ক্লাস, উপায় বুঝাইতে গেলে আবার একটা অঙ্ক করতে পারবো। আমি একটা অঙ্ক নিয়ে তারপর আমি নিয়মটাকে তোমাকে বোঝাচ্ছি। একটা অঙ্ক তোমাদের সামনে এখন পেশ করছি। একটা অঙ্ক দেখো, সিঙ্গেল ব্যালেন্স মেথড, যেটাকে ট্র্যাডিশনাল মেথডও বলা হয়। প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ এট 31 ডিসেম্বর 2019 ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। নিচের তথ্যগুলো দিয়ে 2009 সালের 31 ডিসেম্বর তারিখে একটা ব্যাংক সমন্বয় বিবরণী তোমাকে প্রস্তুত করতে হবে। আচ্ছা, কি কি আছে দেখো। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট। ডেবিট মানে কি, ক্যাশ বুক মানে নগদান বই, আর নগদান বই ডেবিট করা মানে টাকা জমা করা। তার মানে নগদান বই মোতাবেক তোমার জমা আছে, ব্যাংকে জমা আছে 10,000 টাকা। এরপরে গড়মিলের কতগুলো কারেন্ট দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে, যেহেতু নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, এই ব্যালেন্স দিয়ে অঙ্কটা শুরু করতে হবে, এই ব্যালেন্সের সাথে প্লাস মাইনাস করে পাস বইয়ের ব্যালেন্স কত আছে সেটাকে বের করতে হবে। এখন এটা বের করার উপায় কি, মনে করো নগদান বইয়ের ব্যালেন্স দিয়েছে, ধরো এটা হচ্ছে নগদান বই, এই নগদান বইয়ের ব্যালেন্স তোমার কাছে আছে 10,000 টাকা। এখন তোমাকে গড়মিলের যে কারণটা দিবে, গড়মিলের কারণটা দেখে তুমি দেখবে ধরো এটা ব্যাংকের বই বা পাস বই, তুমি গড়মিলের কারণ দেখবা যে কোনো একটা বই কমে বা বেড়ে আছে। এখানে যে কারণগুলো দেওয়া আছে সেই কারণগুলো অবশ্যই ইমব্যালেন্সমেন্টের জন্য দায়ী, গড়মিলের জন্য দায়ী। তাহলে যখনই দেখবা যে গড়মিল হয় নগদান বই কমে আছে পাস বই বেড়ে আছে, আর না হয় পাস বই কমে আছে নগদান বই বেড়েছে, কোনো একটা কিছু বই আছে, তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে এটাকে সমান করা। আর এটাকে সমান করার জন্য তোমাকে কি করতে হবে, মনে করো নগদান বই বেড়ে আছে, এটা কিন্তু নগদান বই, খেয়াল রাখবা কাগজটাকে, এটা নগদান বই, এটা হচ্ছে পাস বই। তাহলে দুটো ইমব্যালেন্স হওয়া আছে, নগদান বই বেড়ে আছে, পাস বই কমে আছে। সমান সমান করতে হলে বলো তো কি করতে হবে, হয় এই পাস বইকে বাড়া দিতে হবে, আর না হয় এই নগদান বইকে কমা দিতে হবে, তাই না? তুমি কোনটা করবা, তুমি যেটা করবা, যেহেতু তুমি নগদান বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করেছো, পাস বইতে তুমি টাচ করতে পারবে না, অর্থাৎ পাস বই যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে তুমি কি করতে পারো, প্লাস মাইনাস যা করার নগদান বইতে করতে হবে। তাহলে এখন যেহেতু নগদান বই বেড়ে আছে, ঠিক করতে হলে কি করতে হবে, নগদান বইকে কমায় দিতে হবে, কমায় সমান করতে হবে। ওকে, তাহলে দেখবা যে কারণটা বলেছে, কারণটা দিয়ে দেখবা যে কে বেড়ে আছে কে কমে আছে, এরপরে দেখবা এটাকে কার সাথে প্লাস বা মাইনাস করলে সমান হয়। এটাকে মাথায় রাখলে তুমি একক যে সংশোধন পদ্ধতি করতে পারবা। একটা উদাহরণ দেখো, এখানে বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, নগদান বহি অনুযায়ী, তোমার নগদান বহি অনুযায়ী ব্যাংকে জমা আছে 10,000 টাকা। এটা আগে লিখে নেই, এই যে দেখো এইভাবে লিখবা, ব্যাংক ব্যালেন্স পার ক্যাশ বুক ডেবিট, মানে জমার উদ্বৃত্ত হচ্ছে 10,000 টাকা। এটাকে একদম ডান কর্নার লিখে দেখবা, টাকার কলম দুটো রাখবা, একটা ইনার কলম একটা আউটার কলম, 10,000 টাকা লিখলাম। ওকে, এখন আমি কারণটা দেখি, কারণটা অনুসন্ধান করি। দেখো, চেক ডিপোজিটেড ফর কালেকশন, কালেকশনের জন্য তার মানে অন্যান্য মানুষরা আমাকে চেক দিয়েছে, এই চেকের টাকাটা কালেকশন করার জন্য আমি 29 তারিখ এবং 30 ডিসেম্বর তারিখে 10,000 টাকা, দুইটা মিলে 10,000 টাকা ব্যাংকে জমা দিয়েছি। আউট অফ দিস চেকস, এই চেকগুলোর মধ্যে ক্রেডিটেড বাই ব্যাংক, ব্যাংক ক্রেডিট করেছে। আচ্ছা, ব্যাংক ক্রেডিট করা মানে কি টাকা জমা করা না উত্তোলন করা? অবশ্যই জমা করা, কারণ একটু আগে আমি বলেছিলাম যে নগদান বহিতে ডেবিট করা মানে জমা করা, কিন্তু ব্যাংক পাস বই অনুযায়ী ক্রেডিট করা মানে জমা করা। তাহলে ব্যাংক জমা করেছে কত টাকা, মাত্র 2,500 টাকা। একটাকে ভালোভাবে বুঝে তাহলে বাকিগুলো বুঝতে সহজ হবে। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে 10,000 টাকার চেক পেয়েছি, আদার জন্য ব্যাংকে পাঠিয়েছি। তো যখন আমি আদার জন্য ব্যাংকে পাঠাবো, আমার কাছে কোন বই আছে, ক্যাশ বই, তাহলে আমি অবশ্যই ক্যাশ বইতে রেকর্ড করেছি। আদার জন্য পাঠিয়েছি মানে তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছি, চেক পাঠিয়েছি, ধরে নিচ্ছি ব্যাংকে টাকাটা বেড়ে গেল, আমি ব্যাংকে কি করেছি, টাকাটা যোগ করে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টে যোগ করেছি, কোন বইতে, নগদান বইতে। কত টাকা যোগ করেছি, 10,000। কিন্তু ব্যাংক কত টাকা করতে পেরেছে, দেখো 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক মাত্র 2,500 টাকা ক্রেডিট করেছে, মানে 2,500 টাকা জমা করতে পেরেছে, অর্থাৎ 7,500 টাকা করতে পারেনি।
তাহলে গভর্নমেন্টটা কত টাকায় 7,500 টাকায় গভর্নমেন্ট নগদান বহি যোগ করেছিল 10 আর ব্যাংক যোগ করেছিল 2.5 ফলে ব্যাংক কিন্তু কম টাকা যোগ করেছে তাহলে ব্যাংক কমে আছে নগদান বহি বেড়ে আছে কত টাকা বেড়ে আছে 7,500 টাকা বেড়ে আছে এই হচ্ছে অবস্থা এখন তোমাকে ঠিক করতে হলে কি করতে হবে তুমি সিদ্ধান্ত নাও যেহেতু ব্যাংকে তুমি টাচ করতে পারবে না কেন কারণ তুমি নগদান বহি ব্যালেন্স দিয়ে শুরু করেছো এই যে বহির ব্যালেন্স দিয়ে শুরু করবা তার সাথে যোগ বিয়োগ করতে হবে নগদান বহি ব্যালেন্স দিয়ে শুরু করেছো এর সাথে প্লাস মাইনাস করতে হবে এখন প্লাস করবা না মাইনাস করবা ব্যাংক কমে আছে নগদান বহি বেড়ে আছে তো সমান করতে হলে নগদান বহিকে কমাইতে হবে নগদান বইয়ের যে ব্যালেন্সটা তুমি 10,000 লিখেছো সেখান থেকে কমাই দিতে হবে কত টাকা কমাইতে হবে গভর্নমেন্ট কত টাকা 7,500 টাকা 7,500 টাকা কমাই দিতে হবে তাহলে যাও নগদান বই থেকে 7,500 টাকা কমায় দাও এই যে লেস এই যে নগদান বই ব্যালেন্স দিয়ে শুরু করেছো 10,000 এখন তাহলে নগদান বইকে কমায় দিতে হচ্ছে কমাইতে হলে কি করতে হবে যে লেস চেক ডিপোজিটেড বাট নট কালেক্টেড চেক জমা করেছি কিন্তু আদায় করতে পারিনি 7,500 টাকা লিখে দিলাম ঠিক আছে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে থেকে একটু একটু আনমিউট করো তো দুইজন একটু আনমিউট করো আমি নাম বলছি না কারণ আমাকে একটু রেসপন্স দিতে হবে যে তোমরা আসলে বুঝতেছো কি না আচ্ছা আবিদা সুলতানা জি স্যার বুঝতে পারতেছি খাদিজা আক্তার তোমাকে আমি প্রশ্ন করব তুমি আনমিউট অবস্থা থাকো সাথে সাথে তোমাকে উত্তর দিবা ঠিক আছে ওকে পরেরটা পরের এন্ট্রিটা দেখি এখানে বলছে ইনসিডেন্টাল চার্জেস উইথ নো অ্যাডভাইস টু দা কোম্পানি টাকা 50 মানে হচ্ছে ইনসিডেন্টাল চার্জেস মানে কোন একটা কারণে ব্যাংক চার্জ কর্তন করে তো ব্যাংক বিভিন্ন কারণে চার্জ কর্তন করে কোম্পানিকে না জানিয়ে সে 50 টাকা চার্জ কর্তন করেছে কে ব্যাংক কর্তন করেছে এখন বলো তো এই যে 50 টাকা ব্যাংক চার্জ কর্তন করেছে এটা কোন বইতে রেকর্ড করা হয়েছে খাদিজা আক্তার বলো তো ব্যাংক 50 টাকা চার্জ কর্তন করেছে আগে পাস বইতেই পাস বইতে আছে কর্তন করলে সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা বাড়াবে না কমাবে স্যার কমাবে কমাবে তাহলে এটা ছিল আমাদের ক্যাশ বুক এটা হচ্ছে পাসবুক তাহলে রেকর্ড করেছে কি পাসবুক রেকর্ড করেছে 50 টাকা কমিয়ে দিয়েছে তাহলে এখন গরমিল হচ্ছে জি স্যার পাসবুক কমে আছে ক্যাশ বুক বেড়ে আছে এখন ঠিক নগদান হবে স্যার নগদানে কমাতে হবে নগদানে যেহেতু পাসবুকে আমি টাচ করতে পারবো না সমান করার জন্য যা করার নগদান জি স্যার নগদানে কমাতে হবে ভেরি গুড ধন্যবাদ তোমাকে অংশগ্রহণ করার জন্য উত্তর দেওয়ার জন্য তাহলে এই যে আমরা নগদান বইতে কমিয়ে দিলাম ইনসিডেন্টাল চার্জেস নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক 50 কমিয়ে দিলাম ওকে এরপর আবার সামনে যাই চেক ইস্যুড ফর টাকা 60,000 বাট অনলি টাকা 2,000 প্রেজেন্টেড বিফোর 31/12/2019 আমরা চেক ইস্যু করেছি 6,000 টাকা মানে বিভিন্ন মানুষকে চেক কেটে দিয়েছি 6,000 টাকা তো আমরা যদি চেক কেটে দেই তাহলে আমরা আগে জেনেছি আমরা ক্যাশ বইতে রেকর্ড করব আর চেক ইস্যু করা মানে কি ব্যাংক থেকে টাকা তুলে নিতে বলেছি তাহলে ব্যাংক থেকে টাকা কমে যাবে নগদান বইতে আমরা 6,000 টাকা চেক ইস্যু করে কমিয়ে দিলাম কিন্তু ব্যাংকে সেই চেকগুলোর মধ্যে থেকে পুরো 6,000 টাকা উপস্থাপিত হয়নি হয়েছে মাত্র 2,000 টাকার চেক তাহলে ব্যাংক শোধ করেছে মাত্র 2,000 তাহলে ব্যাংকও মাইনাস করেছে কিন্তু ব্যাংক মাইনাস করেছে 2,000 আর নগদান বইতে মাইনাস করা হয়েছে 6,000 তাহলে নগদান বইতে গরমিল কত টাকা হলো ব্যাংক মাইনাস করেছে 2,000 নগদান বই মাইনাস করেছে 6,000 তাহলে গরমিল হচ্ছে 4,000 টাকা এই 4,000 টাকা নগদান বইতে মাইনাস করা আছে কিন্তু পাস বইতে এই 4,000 এখনো মাইনাস করা হয়নি ফলে পাস বই বেড়ে আছে এবং নগদান বই কমে আছে এখন সমান করার জন্য আমি কি করব বলো স্যার নগদান বইয়ে যোগ করব স্যার পাস বইয়ের জন্য প্লাস করব ধন্যবাদ তাহলে আমরা নগদান বইকে প্লাস করে দিলাম 4,000 টাকা এই যে দেখো চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 4,000 টাকা 6,000 করেছিলাম 2,000 রেকর্ড হচ্ছে 4,000 এখনো রেকর্ড হয়নি 4,000 টাকা হয়ে গেল এরপরে আসো টাকা 590 and টাকা 950 were two wrong debit entries in the passbook পাস বইতে মানে ব্যাংকের বইতে দুইটা ভুল করেছিল একটা 590 টাকার ভুল একটা 950 টাকার ভুল দুইটাই ভুলে ডেবিট করেছিল এর মধ্যে বাট টাকা 590 has been reversed by the bank এর মধ্যে 590 টাকার ভুলটা সে ঠিক করে ফেলেছে 31 ডিসেম্বরের আগে কিন্তু 950 টাকার ভুলটা এখন সে ঠিক করেনি এখন ব্যাংক ডেবিট করেছে তাহলে শুধু 950 টাকা নিয়ে গড়মিল ব্যাংক ডেবিট করেছে ব্যাংক ডেবিট করলে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বাড়ে না কমে এটা বোধহয় ভুলে গিয়েছো নগদান বইতে ডেবিট করা মানে বাড়ানো কিন্তু পাস বইতে ডেবিট করা মানে কমানো পাস বই ডেবিট করেছে মানে সে আমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে দিয়েছে কত 950 টাকা মাইনাস করেছে ভুলে তাহলে 950 টাকা যদি ব্যাংক মাইনাস করে থাকে তাহলে ব্যাংক কমে আছে আর ওর ভুল তো ব্যাংক করেছে আর নগদান বই কিছুই করে নাই ফলে ব্যাংক এখন কমে আছে আর নগদান বই বেড়ে আছে ভুলটা যদিও ব্যাংকের কিন্তু ব্যাংকে ঠিক করতে পারবো না কারণ ব্যাংকে আমরা টাচ করতে পারবো না তাহলে যদিও ভুলটা ব্যাংকের ভুলে সে কমে আছে আমাকে নগদান বইকে ইচ্ছা করেই কমায় দিতে হবে কেন সমান করার জন্য তাহলে এখন কি করতে হবে পাস বই কমে আছে নগদান বই থেকে কমায় দিতে হবে 950 তাহলে দেখো এই যে 950 টাকা কমে দিলাম রং ডেবিট বাই ব্যাংক রিলেটেড টু সাবসিডিয়ারি অফ দিস কোম্পানি 950
এরপরে ট্রান্সফার বাই ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট অফ দ্য কোম্পানি উইথ নো অ্যাডভান্স। ব্যাংক আবার কি করেছে, অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে 2500 টাকা আমাকে না জানিয়ে, আমাকে জানেন আমি নগদান বইতে রেকর্ড করে নাই। আর পাসবই কি করেছে 2500 টাকা পাঠিয়ে দিয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিয়েছে, পাসবই কমে আছে আর নগদান বই বেড়ে আছে। ঠিক করার জন্য কি করতে হবে, নগদান বইকে কমাই দিতে হবে। নগদান বইকে কমাই দিলাম 2500। এরপরে কি করব, এরপরে এই যে অ্যাড ছিল, এই অ্যাড একটা আইটেম আছে শুধু 4000, এই 4000 টাকা উপরে ব্যালেন্সের সাথে যোগ করে দিলাম, 10 আর 4 হয়ে গেল 14000। আর এই লেসে যেগুলো ছিল, লেসে ছিল 7550, 950, 2500, যোগ করে হলো 11000 টাকা। এখন এই 14000 থেকে 11000 গেলে থাকলো কত, 3000। এখন এখানে আমার একটা কথা বলার আছে, আমরা যখন একটা ব্যালেন্স শুরু করেছিলাম, কোন ব্যালেন্স, নগদান বহির ডেবিট ব্যালেন্স, মানে জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছি। এবং এখানেও দেখো 14 থেকে 11 গেলে 3000 টাকা পজিটিভ ফিগার আছে, ধনাত্মক ফিগার আছে। ধনাত্মক ফিগার থাকলে জমার উদ্বৃত্তই থাকবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আর পাসবুক অনুযায়ী জমার উদ্বৃত্ত মানে হচ্ছে ক্রেডিট ব্যালেন্স 3000 টাকা। কিন্তু যদি এখানে মাইনাস ফিগার আসতো তাহলে জমার উদ্বৃত্ত হয়ে যাবে জমা অতিরিক্ত। খেয়াল রাখতে হবে, জমার উদ্বৃত্ত হয়ে যাবে জমা অতিরিক্ত, অর্থাৎ তোমার ব্যাংক ওভারড্রাফট হয়ে যাবে। আমি জমার উদ্বৃত্ত দিয়ে শুরু করেছি, যদি এখানে মাইনাস ফিগার চলে আসে তাহলে লিখতে হবে জমা অতিরিক্ত ওভারড্রাফট, ঠিক আছে। আর যদি জমার উদ্বৃত্ত ধনাত্মকে থাকে তাহলে জমার উদ্বৃত্ত লিখতে হবে। ওকে, সাইন চেঞ্জ করলে ব্যালেন্স চেঞ্জ করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। এরপর এখন আমরা দেখব একটা বোথ ব্যালেন্স কারেকশন মেথড। এই বোথ ব্যালেন্স কারেকশন মেথডের মূল থিমটা কি, মূল থিমটা হচ্ছে বোথ ব্যালেন্স, তোমাকে দুইটা ব্যালেন্স দিয়ে দিবে, নগদান বহির ব্যালেন্স দিয়েছে, পাস বহির ব্যালেন্স দিয়েছে। এখন তোমার কাছে দুটোটা ব্যালেন্স আছে, এখন তো তুমি কি করতে পারবা, এখন স্বাধীনতা আছে, যেই বইতে ঠিক করা দরকার উচিত সেই বইতে গিয়ে ঠিক করবা। মনে করো কোনো একটা কারণে ব্যাংক কমে আছে, এখন তুমি কারণটাকে বিশ্লেষণ করে দেখবা যে আসলে ব্যাংকটা যে কমে আছে এটা কি ব্যাংক ভুল করে কমেছে, ভুল করে কমলে তাকে বাড়ায় দিতে হবে। আর যদি দেখো যে না ব্যাংক তো ঠিকই আছে, তাহলে এখন কি করতে হবে, নগদান বইকে কমাতে হবে। ওকে, তাহলে দেখো একটা দেখাই, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হচ্ছে 86179। যাই এই যে লিখলাম ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট 86179। আচ্ছা, এরপরে দেখো এখানে বলেছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ডিপোজিটরস রেকর্ড, পুরো অঙ্কের মধ্যে পড়ে দেখবা বোথ ব্যালেন্স কারেকশন মেথডে দুইটা ব্যালেন্সই থাকবে। তাহলে ব্যাংক ব্যালেন্স নগদান বই অনুযায়ী আছে 13506, একটু জায়গা রেখে নিচে লিখবা এই যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, একটু জায়গা রেখে লিখবা 13506, দুইটা ব্যালেন্স আগে লিখে নিলাম। এখন আমি একটা কারণ ভালোভাবে বিশ্লেষণ করছি, দেখো যেহেতু সময় আমাদের হাতে মাত্র 3 মিনিট আছে। ডিপোজিট ইন ট্রানজিট 44700, এই ঘটনাটাকে বিশ্লেষণ করো। ডিপোজিট ইন ট্রানজিট বলতে কি বোঝায়, মানুষ আমাদেরকে চেক দিয়েছে, আমরা আদায়ের জন্য ব্যাংকে পাঠিয়েছি, ভাই চেকের টাকাটা কালেকশন করে ব্যাংক অ্যাকাউন্টে জমা করে, এই হচ্ছে ঘটনা। তো যখন চেকের টাকা আদায়ের জন্য ব্যাংকে পাঠিয়েছি কিন্তু ব্যাংক এখনো কালেকশন করতে পারিনি, এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। তো যখন চেক কালেকশনের জন্য পাঠিয়েছি, আমরা পাঠিয়েছি, নগদান বই আগে জেনেছি, নগদান বইতে যোগ করেছি, এটা নগদান বইতে যোগ করা আছে, কিন্তু পাস বই এখনো কালেকশন করেনি, তাই পাস বই কিছু করেনি, ফলে পাস বই যেহেতু কিছু করেনি সে এখন কমে আছে, নগদান বই যোগ করেছে বেড়ে আছে, আর পাস বই কমে আছে, এই হচ্ছে অবস্থা। এখন কোনটার সাথে, এখন কি নগদান বইকে কমাবো নাকি পাস বইকে বাড়াবো? উত্তর হচ্ছে যারা আমাকে চেক দিয়েছে, যেহেতু আমরা ব্যবসা করি তোমাকে পজিটিভ চিন্তা করতে হবে, যারা চেক দিয়েছে তারা আমার সাথে প্রতারণা করার জন্য দেয় নাই, সুতরাং যে চেকগুলো পেয়েছি সেই চেকগুলো আমার ক্যাশ হয়ে যাবে, আজ হোক কাল হোক হয়ে যাবে। তাহলে আজকাল কেন হচ্ছে, কারণ ব্যাংক আজকে চেকটা পেয়েছে, হয়তো কালকে যাবে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং হাউসে, ওইখান থেকে ক্লিয়ার করে আনবে, এনে হয়তো পরশুদিন আমার অ্যাকাউন্টে জমা দিবে। তাহলে এই কয়েকটা দিন আমার নগদান বই বেড়ে থাকবে আর পাস বই কমে থাকবে, কিন্তু আলটিমেটলি টাকাটা আমার ব্যাংকে জমা হয়ে যাবে, কারণ মানুষ আমাকে চেক দিয়েছে, টাকাটা আমি পাবো। তাহলে মানুষ চেক দিয়েছে মানে আমার ব্যাংকে, আমি চেক আদায়ের জন্য ব্যাংকে দিয়েছি, তার মানে ব্যাংকে আমার টাকাটা বেড়েছে, কিন্তু এখন প্রক্রিয়াধীন আছে। তার মানে নগদান বইতে যোগ করেছে, ভুল করে নাই, চেকের টাকা আদায় করতে দিয়েছে, নগদান বই ভুল করে নাই, নগদান বই ভুল করে নাই, সে যোগ করেছে, ঠিক আছে। এখন কি করবে, পাস বই যোগ করে দিবে, কারণ এই টাকাটা আমি পাবো, আজ হোক কাল হোক পেয়ে যাবো, কারণ এখনো তো নিশ্চিত হয় না যে এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড চেক এটা আদায় হবে না, অথবা চেকে ভুল আছে, অথবা চেকে ক্রস আছে, এরকম কিছু হয়নি, তার মানে ধরতে হবে পজিটিভ চেকের টাকাটা আদায় হবে। তাহলে নগদান বই চেকের টাকা আদায়ের জন্য পাঠিয়েছে, ব্যাংকের টাকা বেড়েছে, নগদান বই বাড়িয়েছে, এখন কি করবে, পাস বই বাড়িয়ে দিবে, এটাকে তোমাকে কি করতে হবে, পাস বইতে গিয়ে যোগ করে দিতে হবে। এই যে পাস বইতে যোগ করতে হবে ডিপোজিট ইন ট্রানজিট 44700। একইভাবে আরেকটা দেখি, আউটস্ট্যান্ডিং চেক কাকে বলে, চেক ইস্যু করেছি কিন্তু ব্যাংকে এখন উপস্থাপিত হয়নি, বকেয়া আছে। তো চেক ইস্যু করে যদি আমি কাউকে দিই, ভাই 10,000 টাকা নেন, দিলাম, চেক ইস্যু করে দিলাম, তাহলে এই আইনগতভাবে এই 10,000 টাকার মালিকানা কিন্তু আমি অন্য মানুষকে দিয়ে দিয়েছি, সে এখনো ব্যাংকে যায়নি। মনে করো আমার ব্যাংকে জমা আছে 50,000 টাকা, এর মধ্যে 10,000 টাকার চেক আমি তোমাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে কি আমি বলতে পারবো যে আমার ব্যাংকে এখনো 50,000 আছে, কারণ ওই 50,000 এর মধ্যে 10,000 টাকার মালিক কিন্তু আমি তোমাকে করে দিয়েছি।
তাই না? তাহলে আমার এখন ব্যাংকে আসে কত 40। তো যখন চেকটা কেটে দিলাম, নগদান বই যেহেতু চেকটা কেটে দেয়, তো নগদান বই কি করলো, চেক কাটার সাথে মাইনাস করে দিয়েছে, অর্থাৎ 50 কে 40 বানিয়ে দিয়েছে। নগদান বই কোনো ভুল নাই, ব্যাংকে এখনো চেকটা পৌঁছায় নাই, তাই ব্যাংক এখনো মাইনাস করে নাই, কিন্তু সে কি করবে জানার পরে এখন ব্যাংকে মাইনাস করতে হবে, কারণ এখন আমার প্রকৃত পক্ষে আছে কিন্তু 40, সুতরাং ব্যাংকের থেকে মাইনাস করে দিতে হবে। যে চেক কাটা হয়েছে আজও কালো ব্যাংকে উপস্থাপিত হবে, ব্যাংক টাকা দিয়ে দিবে, আমার ব্যালেন্সটা কমে যাবে। তাহলে এটাকে কি করতে হবে, নগদান বইতে মাইনাস করে দিতে হবে। সো সরি, পাস বইতে মাইনাস করে দিতে হবে। এই যে পাস বই, এই যে আউটস্ট্যান্ডিং চেক মাইনাস করে দিতে হবে 1,29,400। এমনি ভাবে যেমন ধরো ব্যাংকের এরর, ব্যাংক ভুল করেছে, কি করেছে, ডিপোজিট আন্ডারস্টেটেড, জমা কম দেখিয়েছে 10,000 টাকা। যেহেতু ব্যাংক ভুল করেছে তাহলে ব্যাংক ঠিক করবে, ব্যাংকে গিয়ে 10,000 টাকা জমা কম দেখেছে, এখন জমা দেখে দিবে, প্লাস করে দিবে। তাহলে এখন দেখো 10,000 টাকা, যে ব্যাংক 10,000 টাকা প্লাস করে দিল, আন্ডার 10,000 টাকা প্লাস করে হয়ে গেল। এরপরে অ্যাজ ইউজুয়াল প্লাস মাইনাস করে কারেক্টেড যে ব্যালেন্সটা বেরোবে সেটার নাম হবে কি, অ্যাডজাস্টেড ব্যালেন্স অথবা কারেক্টেড ব্যালেন্স। ওকে, এমনি ভাবে তুমি নগদ বই পাস বই করবে। এরপরে জাবেদা করবা। জাবেদা করা হয় কোনটা দেখে, জাবেদা করা হয় ক্যাশ বুক দেখে, নগদান বই দেখে। দেখো একটা তোমাকে আমি দেখাচ্ছি,